সব কিছু মিলিয়ে আমি মনে করি যে আমরা পারবো না সেটা না, পারবো, কারণ বাংলাদেশে কিন্তু আমরা অনেক কিছু পেরেছি। সুতরাং এটাকে যদি আমরা জোরে সোরে আবার একটা ধাক্কা দিতে পারি তাহলে ডেফিনেটলি আমরা এর থেকে একটা ভালো ফল পাবো। জনাব কামরুল হাসান, চামড়া শিল্পের পরিবেশ দূষণ রোধে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে চলমান প্রকল্পটির অধীনে কী ধরনের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে, আর পরিবেশ দূষণ কমাতে প্রকল্পটি কতটুকু অবদান রাখতে পারছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আমাদের এই প্রজেক্টটা আসলে মূল উদ্দেশ্য হচ্ছে সাস্টেনেবল লেদার সেক্টর গড়ে তোলার ক্ষেত্রে কার্যক্রমগুলিকে ফ্যাসিলিটেট করা। তো আমাদের উদ্দেশ্য যেটা হচ্ছে যে আমরা একটা ইমপ্রুভড বিজনেস এনভায়রনমেন্ট করতে চাই লেদার সেক্টরে, এবং একই সাথে এর সঙ্গে জড়িত যে সমস্ত ওয়ার্কার লেবাররা আছেন ওনাদের জীবনযাত্রার মান এবং তাদের কর্মপরিবেশের উন্নতি আমাদেরকে করতে হবে। এটা করতে গিয়ে আমরা যে কাজগুলি করি সেটা হচ্ছে যে আমরা প্রথমেই আমাদের লেদার ডেভেলপমেন্ট ফোরাম যেটা আছে ওনাদের সাথে যুক্ত হয়ে লবি অ্যাডভোকেসির কাজগুলি করি। আমরা একই সাথে অ্যাওয়ারনেস বিল্ড আপ করি হচ্ছে ওয়ার্কারদের, তাদের নিজস্ব সচেতনতা বৃদ্ধির জন্য যে যাদের অধিকারগুলি কী। তো এই সমস্ত জিনিসগুলিকে আমরা হচ্ছে তাদেরকে অ্যাওয়ার করি, ট্রেন্ড আপ করি, ট্রেনিং করাই। আমরা একই সাথে এর সঙ্গে যুক্ত যে ট্যানার্স ওয়ার্কার্স ইউনিয়ন আছে সেই ওয়ার্কার্স ইউনিয়নকেও হচ্ছে ক্যাপাসিটি ডেভেলপমেন্টের কাজটা করি, এবং সাথে তাদেরকেও রাখি লবি অ্যাডভোকেসির জন্য। আমরা একই সাথে এই বিজনেসের সাথে জড়িত ওনার এবং হচ্ছে ম্যানেজমেন্ট লেভেল এমপ্লয়ি, সাধারণ এমপ্লয়ি, ওনাদেরকেও সেন্সিটাইজ করার চেষ্টা করছি যে রেসপন্সিবল বিজনেস গড়ে তোলার ক্ষেত্রে, এবং একইভাবে ওনাদের সাথে আমরা লবি অ্যাডভোকেসির কাজগুলি করি যাতে করে কিনা যে ল্যান্ডের যে রুলসগুলি আছে সেগুলি যেন ওনারা হচ্ছে অ্যাপ্লাই করেন ওনাদের ওয়ার্কারদের ক্ষেত্রে এবং বিজনেসের ক্ষেত্রে। এবং আরও একটা কাজ আমরা যেটা করি সেটা হচ্ছে যে লবি এবং ন্যাশনালি পলিসি লেভেলে হচ্ছে কাজ করা। আমরা সেটা হচ্ছে যে গভর্নমেন্টের সাথে 4টা মিনিস্ট্রির সাথে কাজ করি, মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রি, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, মিনিস্ট্রি অফ লেবার, মিনিস্ট্রি অফ কমার্স, এবং হচ্ছে যে এবং লেবার ইন্ডাস্ট্রির মিনিস্ট্রির ভেতরে ডাইফি হলো গিয়ে আমাদের একটা মূল স্টেক হোল্ডার। তো ওনাদেরকে আমরা হচ্ছে নিয়ে কাজ করার চেষ্টা করি যাতে করে কিনা বিজনেসটা হচ্ছে নিয়ম মাফিক চলতে থাকে। আর একই সাথে আমরা আইএলও, ওনার্স অ্যাসোসিয়েশন এবং হচ্ছে গিয়ে আমাদের যে গভর্নমেন্ট, এই 3 পার্টিকে নিয়ে হচ্ছে ট্রাইপার্টাইট যে হচ্ছে পলিসি লেভেল অ্যাডভোকেসি এবং হচ্ছে যেগুলি ডায়ালগ করা দরকার, যে চেঞ্জেসগুলি আনা দরকার সেগুলি সুপারিশের কাজগুলি করি। এবং ফিল্ড লেভেলে যেটা হয় আমরা একটা কাজ করি সেটা হচ্ছে যে শ্রমিকদের বিনামূল্যে স্বাস্থ্যসেবার একটা কাজ আমরা করে থাকি হেলথ ক্যাম্পের মাধ্যমে। আর একই সাথে আমরা বিভিন্ন ধরনের স্কোপিং স্টাডিজ করি। আর একটা যেটা বড় কাজ আমরা এখন যেটা করছি, আমরা 10টা ট্যানারি এবং লেদার ফুটার এবং হচ্ছে লেদার গুডস ফ্যাক্টরিকে টার্গেট করেছি, সিলেক্ট করেছি, যাদেরকে কিনা LWG সার্টিফাইড হওয়ার জন্য আমরা আগামী 1 বছর ধরে হচ্ছে তাদেরকে কনসালটেশন দিয়ে যাব। আমরা আশা করি ওনারা হচ্ছে এটার সঙ্গে হচ্ছে উইলিংনেস থাকবে, তারা এটাকে ওন করবেন এবং তারা হচ্ছে সেই পথে আগাবেন যাতে করে কিনা ওনাদের অ্যাটলিস্ট এই 10টা এস্টাবলিশমেন্ট যেন হচ্ছে সার্টিফিকেশনের জন্য তৈরি হয়, এবং যদি 5টাও হচ্ছে গিয়ে সার্টিফিকেশনের জন্য রেডি হয়ে যায় বা পেয়ে যায় তাহলে আমরা মনে করি যে আমরা এক্সাম্পল তৈরি করতে পারবো। বাকি যারা ওনার্স আছেন, যারা বিজনেস আছেন, মানে এস্টাবলিশমেন্ট আছেন এবং গভর্নমেন্ট আছেন, ওনারাও তখন হয়তো উদ্বুদ্ধ হবেন এবং হচ্ছে এই পথে দিকে এগিয়ে আসবেন। তো আমরা এই জায়গাটাতে চেষ্টা করে যাচ্ছি। ধন্যবাদ। ফিরোজ আলম, চামড়া প্রক্রিয়াজাতকরণ কিভাবে পরিবেশ বান্ধব করা সম্ভব, আর LWG সার্টিফিকেট অর্জনের ব্যাপারে এটা কতটুকু গুরুত্ব বহন করে? ধন্যবাদ। LWG বা লেদার ওয়ার্কিং গ্রুপ নিয়ে আমরা যত আলোচনা করি আসলে রিকোয়ারমেন্টসগুলো মধ্যে অবশ্যই আমরা এই লেদার প্রসেসিং বা প্রসেসেসটা এটা তো অবশ্যই এর মধ্যে এঙ্গেজড। সো এটাকে যত আমরা ইমপ্রুভ করতে পারবো, এই সার্টিফিকেশন অর্জন করবার ক্ষেত্রে তত সহজ হবে আমাদের জন্য। আমরা যদি সার্টিফিকেশনটাকে দেখি, এটা ভলান্টারি সার্টিফিকেশন, এর মধ্যে কিছু সাব ক্যাটাগরি যদি আমরা ধরি, এনভায়রনমেন্ট ডেফিনেটলি একটা অনেক বড় পার্ট, সোশ্যাল একটা পার্ট আছে। সোশ্যালকে যদি আমরা আরেকটু সাবগ্রুপ করি তাহলে অকুপেশনাল সেফটি, হেলথ, এই ইস্যু একটা আছে। এরপর লেবার রাইটস রিলেটেড যে ইস্যুসগুলো আছে। সাবার ট্যানারি স্টেটে একটা মেডিকেল ফ্যাসিলিটিস যদি আমরা ধরি, পার্মানেন্ট ওয়ার্কারের সংখ্যা 5 থেকে 6 হাজার, কিন্তু এখানে কিন্তু
স্টেট লেভেলে কোনো ধরনের মেডিকেল ফ্যাসিলিটিস নাই। সো এগুলো সবগুলোই কিন্তু কন্ট্রিবিউট করবে এলডব্লিউজি সার্টিফিকেশন অর্জনের ক্ষেত্রে। সো এখানে এনভায়রনমেন্ট, সোশ্যাল কোনোটাকে বাদ দেওয়া যাবে না। এনভায়রনমেন্টের ক্ষেত্রে যদি এখন আমি আসি, তাহলে অবশ্যই ওয়েস্ট ম্যানেজমেন্ট একটা বড় ইস্যু। এখানে সিইটিপি নিয়ে যেভাবে আলোচনা করি, অনেক সময় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট অতটা আলোচনায় না আসলেও কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ। এখন এখানে কিছু ইনোভেশন আনা যেতে পারে। এখানে অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের ভাইয়া আছেন, রফিক ভাই আছেন, ওনারা একটা ইনোভেশন নিয়ে এসছেন যে স্লাজগুলোকে কিভাবে বা ওয়েস্টকে কিভাবে ওয়েলথ ও রিসোর্সের দিকে কনভার্ট করা যেতে পারে। ওনারা ওনাদের পাথওয়ে বা হাঁটবার যে রাস্তাগুলো, এখানে এই ওয়েস্ট জেনারেটেড ব্লক ব্যবহার করেছেন। সো ইটস আ ইনোভেশন। আরেকটা হচ্ছে সিইটিপি। এখনকার সিইটিপির কি পরিমাণ এটাকে মডিফিকেশন করা সম্ভব। এটাকে যদি আমরা বলি যে হরাইজেন্টালি এক্সপেনশনের সুযোগ থাকলে ল্যান্ড অ্যাকুইজিশনের সুযোগ আছে কিনা, নাকি এটা ভার্টিক্যালি কোনো কিছু করা যাবে, এগুলো নিয়ে ভাববার ব্যাপার আছে। সো এই জিনিসগুলো আমার মনে হয় সামনে ডেফিনেটলি আমি খুবই আশা করব যে ডিজি মহোদয় স্যার এখানে আছেন, আপনি দেখবেন, কারণ ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট ক্যান প্লে ভেরি ভাইটাল রোল এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টের ইস্যুতে। অ্যাট দ্য সেম টাইম আমি মনে করি যে অনেক ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আছে, এই স্ট্যান্ডার্ডগুলোও কিন্তু আমরা সাইমালটেনিয়াসলি কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারি। এলডব্লিউজি আছে, ডেফিনেটলি এলডব্লিউজির জন্য আমরা কাজ করব। আমরা যদি আইএসও কিছু স্ট্যান্ডার্ড আছে, আইএসও 14001 ফর এক্সাম্পল, এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আমরা বলি, হ্যাঁ। সো ওখানেও কিন্তু অনেকগুলো আসপেক্ট, ইম্প্যাক্ট নিয়ে আমরা ওখানে কাজ করি। এগুলো সবগুলোই কিন্তু হেল্প করবে এলডব্লিউজি সার্টিফিকেশনের ক্ষেত্রে। গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় এখানে আমার আলোচনা করতে পারি, সেটা হচ্ছে যে এখানে ডাইফের কথা বলা হচ্ছে, যেটা ডিপার্টমেন্ট অফ ইন্সপেকশন ফর ফ্যাক্টরিজ অ্যান্ড এস্টাবলিশমেন্ট। তারা কিন্তু তাদের ইন্সপেকশনটাকে আরেকটু হোলিস্টিক করবার চেষ্টা করেছে। নতুন ইন্সপেকশন চেকলিস্ট তৈরি করেছে, গাইডলাইন ওর এসওপি তারা তৈরি করেছে ইন্সপেকশন চেকলিস্টের উপর। এবং এই গাইডলাইনটা শুধুমাত্র ইন্সপেক্টরদের জন্য না, ম্যানেজমেন্টের লোকজনের জন্যও করেছে এটা। সো এটা একটা ভালো উদ্যোগ। এই উদ্যোগগুলোর এখন আমি মনে করি যে একটা কম্বাইন যদি করা যায় খুব ভালো হতো। ওনারা করবে লেবার স্ট্যান্ডার্ড নিয়ে, এনভায়রনমেন্ট নিয়ে আরেকটা চেকলিস্ট আছে, এটাকে যদি এক জায়গায় একটা কম্বাইন করে সবাই মিলে যদি ইন্সপেকশনটা করা যেত। আরেকটি বিষয় হচ্ছে যে আমি ইন্সপেকশন করে আমার লাভ কি, আমি যদি আমাকে প্রশ্ন করি হোয়াট নেক্সট। এটা তো ইন্সপেকশন এনভায়রনমেন্টাল হোক আর সোশ্যাল হোক, এটা তো ভ্যালু অ্যাডিং হতে হবে, প্রসেসকে তো কমপ্লাই করতে হবে বা প্রসেসকে ইমপ্রুভ করতে হবে। আগে যেমন ছিল একটু পুলিশিং ছিল, হ্যাঁ, আমি যাওয়ার পর ধরবার পর পানিশমেন্ট। এখন কিন্তু এটা ভ্যালু অ্যাডিং প্রসেস হয়ে গেছে, চোর পুলিশ খেলার মতো ইন্সপেকশন সিস্টেমটা কিন্তু আর নাই। আরেকটা হচ্ছে যে আমি ডাইফের ক্ষেত্রেও যদি বলি, এই ইন্সপেকশনের যে ফাইন্ডিংসগুলো, এই ফাইন্ডিংসগুলো যেন ম্যানেজমেন্ট টুলস হিসেবে কাজ করে, ম্যানেজমেন্ট ডিসিশন মেকিংয়ে যেন কাজ করতে পারে, যে আমার কোন ধরনের ট্যানারিতে কোন ধরনের প্রেভিলেন্স বেশি, অ্যাক্সিডেন্ট কোথায় বেশি হচ্ছে, এই জিনিসগুলো ম্যানেজমেন্ট টুলস হিসেবে যেন কাজ করে। এটা একটা সামনের দিকে ভাববার বিষয় আছে। যেমন কিছুদিন আগে শুনেছিলেন না, বিডা ওনারা একটা সমন্বিত ইন্সপেকশন চেকলিস্ট করে ইন্সপেকশন করেছিল। এই এক্সপিরিয়েন্সেসগুলো নেওয়া যেতে পারে, যে তাদের ওখানে পজিটিভ অ্যাসপেক্টগুলো কী কী আছে, এটা কি ওয়ার্কআউট করেছিল, করে থাকলে সেটা কিভাবে। ডাইফি একটা ইন্সপেকশনটাকে এবার ডিজিটালাইজড করেছে তারা, তাকে বলি আমরা লিমা, লেবার ইন্সপেকশন ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশনস। এটা আরএমজিতে ইমপ্লিমেন্টেশন শুরু হয়েছে। সো উই ক্যান রেপ্লিকেট ওর স্কেল আপ ইন দ্য লেদার সেক্টর, ট্যানারি হোক, ফুটওয়্যার হোক, সব জায়গায় আমরা কিন্তু এটাকে করতে পারি। এগুলো সবগুলোকে আপনি যদি কনসলিডেট করেন, then it can help in achieving this any international standard like LWG. ধন্যবাদ। মোহাম্মদ রফিকুল ইসলাম, এনভায়রনমেন্টালি কমপ্লায়েন্ট হতে কি ধরনের ইনভেস্টমেন্ট করতে হয়েছে, আর এই ইনভেস্টমেন্টের ফলে এলডব্লিউজি সার্টিফিকেট অর্জনের পর আপনাদের ব্যবসায়িক কার্যক্রম কি বেড়েছে? অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড আসলে রেসপন্সিবল ওয়েতে ব্যবসা শুরু করেছে 1990 সাল থেকে, যে আমি একটা ইন্ডাস্ট্রি গ্রো করতে যাচ্ছি, আসলে আমার রিকোয়ারমেন্টসটা কি। সো ওই রিকোয়ারমেন্ট সেট আপ করেই আমরা শুরু থেকে আসলে ইটিপি দিয়ে শুরু করেছিলাম। বেসিক্যালি আমরা যেখানে কাজ করি বা আমাদের প্রিমিসিসের মধ্যে একটা ট্যানারি আছে, একটা কম্পোনেন্ট আছে এবং একটা ফুটওয়্যার ম্যানুফ্যাকচারিং প্রসেস আছে। সো একটা ফুটওয়্যার ইন্ডাস্ট্রির জন্য যদি একটা কমপ্লিট প্যাকেজ বলি, সেট আপ বলি, সো উই ক্লেম দ্যাট
যে আমাদের অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের প্রত্যেকটা সাপ্লাই চেইনের এই উইংসগুলো আছে। সো ট্যানারিতে আমরা ইটিপি যখন সেট আপ করি তখন আসলে এলডাব্লিউজি বা গ্লোবাল রেগুলেশনের জায়গাগুলো যদি আজ থেকে 34-35 বছর আগে আসলে এতটা প্রমিনেন্ট ছিল না। আমাদের ওনারশিপ থেকে এই জিনিসটা সেট আপ করা হয় যে না, আমি যখন একটা ব্যবসা করব আসলে আমার কিছু কমিটমেন্ট আছে। সেই কমিটমেন্ট হচ্ছে আমার নেচারের কাছে, হিউম্যান বিংসের কাছে, কমিউনিটির কাছে, অল দ্য স্টেক হোল্ডারের কাছে, ইভেন দ্য এমপ্লয়ি যারা ওইখানে কাজ করে তাদের কাছে। তখন থেকে শুরু করে যতগুলো এনভায়রনমেন্টাল অ্যাসপেক্টস আছে আমরা যদি আইডেন্টিফাই করে আমি যদি বলতে থাকি যে আমাদের ট্যানারি সেকশনটা সেটা এলডাব্লিউজি সার্টিফাইড, সেটা হচ্ছে এসএলএফ এর মেম্বার, সেটা ওয়ার্ল্ডলি এর মেম্বার, বিইপিআই এর মেম্বার, এবং ওখানে আমাদের ওয়েল এস্টাবলিশড একটা ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রসেস আছে। এবং ইন্টারেস্টিংলি বাংলাদেশের মধ্যে প্রথম ক্রোম রিকভারি প্ল্যান্ট হচ্ছে আমাদের ট্যানারিতে আমরা ইনস্টল করি। তারপরে দ্বিতীয়ত যদি আর একটা জায়গায় বলি, কনডেন্স রিকভারি যে প্ল্যান্টটা আছে আমাদের, সেটাও আমাদের ট্যানারি সেকশনের মধ্যে। আমরা যদি আমাদের ফুটওয়্যার সেকশনে আসি, ফ্রম দ্য ভেরি বিগিনিং অ্যাট এ টাইম থেকেই গ্লোবালি যতগুলো সোশ্যাল কমপ্লায়েন্স আছে, গ্লোবালি যতগুলো এনভায়রনমেন্টাল কমপ্লায়েন্স আছে, গ্লোবালি যত হেলথ, অকুপেশনাল এবং হেলথ সেফটি এর কনসার্ন আছে, আমরা সবগুলোই ওখানে অ্যাডপ্ট করেছি ফ্রম দ্য ভেরি বিগিনিং। এবং ইন্টারেস্টিংলি আমাদের ট্যানারিটা কেমিক্যাল ম্যানেজমেন্টে গ্লোবালি সবচেয়ে হাইয়েস্ট স্কোর নিয়ে আমরা কেমিক্যাল ম্যানেজমেন্টের অপারেশন ওখানে রান করেছি। সো 2014 বা 15 সাল থেকে আমাদের ওই ট্যানারিটা প্রত্যেক বছরই এলডাব্লিউজি গোল্ড সার্টিফাইড টিল নাও। এবং ইন্টারেস্টিংলি যদি একটা রেগুলেশন আপনি কমপ্লাই করেন, যদি কোথাও আমরা এলডাব্লিউজি নিয়ে কথা বলছি, 17টা প্রভিশন আছে সেখানে। সো 17টা প্রভিশন যদি অন্য কোনো রুলস এবং রেগুলেশন কমপ্লাই করতে যান, অটোমেটিক্যালি এই 17টার মধ্যেই পড়বে, হয়তো রেটিং সিস্টেমটা আপ ডাউনটা। সো একটা যদি আপনি মানে লোকাল স্ট্যান্ডার্ডটা ফলো করে গ্লোবাল রেগুলেশনটা নিয়ে যদি একটা ফলো করা যায়, তাহলে যে কোনো রেগুলেশনই আসলে কমপ্লাই করা সম্ভব হয়। এটা কমপ্লাই করতে গিয়ে আমাদের হিউজ ইনভেস্টমেন্ট করতে হয়েছে, বাট আলটিমেট বেনিফিটটা কি? সো আমি যখন কাস্টমারের সাথে কথা বলি, আমি যখন জুতা সেল করতে যাই, প্রথম কোশ্চেন থাকে যে তুমি কোথা থেকে এই চামড়াটা সোর্স করো, ইট ইজ এলডাব্লিউজি সার্টিফাইড অর গ্লোবাল কোনো রেগুলেশন মানে। সো আমার সাপ্লাই চেইনের ট্রেসেবিলিটির জায়গাটা যদি আমি বলতে পারি যে আমার জন্য আমি আমার লেদার তৈরি করি হুইচ ইজ এলডাব্লিউজি সার্টিফাইড, সো অটোমেটিক্যালি আমার বার্গেনিং পাওয়ারটা বেড়ে যায়। আমার টোটাল ইলেকট্রিসিটি কনজাম্পশনের 40% হচ্ছে আমি রিনিউয়েবল সোর্স থেকে ইউজ করি, সোলার প্যানেল থেকে ইউজ করি। সো ইজিলি আই ক্যান ট্যাগ ইট আউট ইন মাই ট্যানারি অপারেশন, in my finished products, that these shoes is made with the 40% renewable energy. Basically যেটা হয় যে কাস্টমারকে এই মেসেজটা যদি সে পায়, সে ইজ রেডি টু পে মোর সামথিং দ্যাটস দ্য রেগুলার ওয়ান। সো ইনভেস্টমেন্ট এবং ইনকাম ইজ প্যারালালি গোয়িংস অন। সো উইদাউট ইনভেস্টমেন্ট ইনকাম ক্যান নট হ্যাপেন। এবং আমি যদি এটাকে সাস্টেইন না করি, তাহলে আমার ওই রেভিনিউ আসলে কখনো সাস্টেইন হয় না। এবং অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড এটা ধারণ করেই আমার বেনিফিটের জায়গাটা যেটা, আমার নেগোসিয়েশন পাওয়ার বেড়ে যায়। সো আমি যদি ডিফাইনই করে ফেলি যে আমি এলডাব্লিউজি সোর্স বা অন্যান্য যে রেগুলেশনগুলো আছে এই কমপ্লাই করে নিয়ে আসছি, তার মানে কাস্টমার হ্যাভ দ্য স্যাটিসফ্যাকশন যে ও যেখান থেকে সোর্স করছে ওখানে কেমিক্যাল ইজ কমপ্লায়েন্ট, সে রেসপন্সিবল ওয়েতে ম্যাটেরিয়ালটা নিয়ে আসছে। আমি যখন আমার ইন্ড ইউজার এটার কাছে সেল করব বা ইন্ড ইউজার ইউজ করবে, তখন আমার ওই ক্লেম ম্যানেজমেন্টের উপর আমার যে রিস্ক ম্যানেজমেন্ট আছে এটা রিডিউস পার্সেন্টেজ হচ্ছে অনেক, যখন আমি রেসপন্সিবল জায়গা থেকে সোর্স না করব। সো ইনভেস্টমেন্ট এবং অ্যাচিভমেন্ট এবং ইনভেস্টমেন্টের এগেইনস্টে আমাকে সামনে এগিয়ে রাখা, বেসিক্যালি হচ্ছে ইন্টার রিলেটেড। প্যারালালি আরেকটা যেটা কাজ করা দরকার সেটা হচ্ছে যে অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করা দরকার। যে এই অ্যাওয়ারনেস হচ্ছে কনজিউমার লেভেল থেকে, যে আমি যেখানে আসলে জুতাটা তৈরি করছি, আমি যার কাছ থেকে সোর্স করছি, এই ফ্যাসিলিটিটা কেমন, দেন দ্য কনজিউমার্স আর রেডি টু পে এক্সট্রা মানি। কমপ্লায়েন্স রেগুলেশন কমপ্লাই করতে গিয়ে আমি যতটা না ইনভেস্ট করেছি, এর রিটার্ন অফ ভ্যালু আমার রেভিনিউর দিক থেকে, আমার ব্র্যান্ড ভ্যালুর দিক থেকে, আমার কাস্টমার স্যাটিসফ্যাকশনের দিক থেকে, আমার কোয়ালিটি ম্যানেজমেন্টের দিক থেকে ইজ হিউজ এহেড। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান। চামড়া শিল্পের সব ধরনের দূষণ রোধে সরকারের ভূমিকা কি, এ ব্যাপারে বিস্তারিত বলবেন? অনেক ধন্যবাদ। আসলে পরিবেশ অধিদপ্তর সব ধরনের দূষণের দিকেই নজর রাখে এবং নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। বিশেষত চামড়া শিল্প, যেটা বিসিক শিল্পনগরী যে সাভারে যেটা আছে, আপনার
আমার অফিসের রেকর্ড অনুযায়ী এখানে 143টা ট্যানারি শিল্প আছে এখানে, আর বাকি 3টা অন্য জায়গায়, খুলনা, চিটাগং, যশোর। এখানে খুবই উদ্বিগ্নর বিষয় যে আসলে 143টা ইসের মধ্যে মাত্র 24টা ট্যানারি শিল্পকে আমি আমার রেকর্ড দেখে বুঝলাম যে তারা আপ টু ডেট আছে। আপ টু ডেট মানে তারা ছাড়পত্র নিছে, এবং ছাড়পত্র নিতে গেলে যে কমপ্লায়েন্সগুলো করা লাগে সেগুলো তারা করতেছে। কিন্তু বাকি 77টা এখনো পর্যন্ত সেই যে 2005 সালে একবার অবস্থানগত ছাড়পত্র দেওয়া হয়েছে, এরপরে এটা রিনিউ করে না। এটা নিয়ে যে অ্যাপেক্সের প্রতিনিধি যেভাবে বললেন যে তারা যে লেভেলে চলে, এই লেভেলে এরও কাছাকাছি লেভেলেও যদি যায় তাহলে কিন্তু এতটা দূষণ হয় না। আমি কয়েকটা বিষয় করতে পারি, যেমন পরিবেশ অধিদপ্তরের যে অবজারভেশন, সেটা হলো যে হিউজ পানির অপচয় হচ্ছে ওখানে। 1 টন চামড়াকে প্রসেস করতে বোধহয় 30 লিটারের মতো পানি, 30 হ্যাঁ। তো তার চাইতে বেশি পানি ব্যবহার হচ্ছে। একদিক দিয়ে বিসিক থেকে পানির সাপ্লাই আসতেছে, আবার কোনো কোনো ট্যানারি শিল্প দেখলাম যে ইয়ে থেকে আন্ডারগ্রাউন্ড পানি তুলতেছে। এটাও একটা রিস্ক ব্যাপার, আন্ডারগ্রাউন্ডের পানি কোনো ডিপ টিউবওয়েলের মাধ্যমে। তো এটাও তো পরিবেশগত একটা বিপর্যয়, যে মানে বাধাহীনভাবে পানি ইয়ে করা। তারপরে যেটা আছে যে সেন্ট্রাল ইটিপি আছে, কিন্তু সেন্ট্রাল ইটিপি প্রসেস করতে পারে হচ্ছে আপনার 25,000 লিটার তরল বর্জ্য। কিন্তু যখন পিক সিজন, যেমন এই যে কোরবানির ঈদের সময়, তখন কিন্তু এই ডিসচার্জটা সেন্ট্রাল যে এফ্লুয়েন্ট সিস্টেম আছে ওখান দিয়ে যায় প্রায় 40,000 লিটারের মতো। তো স্বাভাবিকভাবেই ওই মেশিনের একটা ক্যাপাসিটি আছে, সে আর কিন্তু ইয়ে করতে পারে না, মানে পরিশোধন করতে পারে না। আলটিমেটলি এটা গিয়ে ওই নদীতে পড়ে কিংবা প্রাকৃতিক ইসের মধ্যে পড়ে। তো এগুলো ওখানে সেন্ট্রাল এফ্লুয়েন্ট প্লান্ট যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল, তারপরে কিন্তু অনেক ট্যানারি বাড়ছে ওখানে। এখন ওটার ক্যাপাসিটি বাড়াইতে হবে। এটাকে বিসিকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, তারা বলতেছে যে এটা তারা খুব শীঘ্রই ঠিক করে দিবে। এখন আরেকটা জিনিস দেখেন যে কেউ কেউ যে ইটিপির মধ্যে দিয়ে বাইপাস করে তা পানি অন্য দিক দিয়ে ছেড়ে দিচ্ছে, কিংবা যখন ইন্সপেক্টর যাচ্ছে তখন ওই বাইপাস লাইনটা বন্ধ রাখতেছে, এটা করতেছে। তো এইগুলো হচ্ছে যে মালিকের মাইন্ডসেট যদি চেঞ্জ না হয়, তারা যদি বলে যে শুধু লাভই করব, আমরা পরিবেশের পিছনে রক্ষার জন্য খরচ করব না। আসলে ইটিপি আসলে একটা এমন একটা টেকনোলজি যেখানে টাকা খরচ হয়ে যায় অনেক। কিন্তু উনি যে ফর্মুলাটা দিলেন, আমি যদি পরিবেশকে আপনি ইন্ট্যাক্ট রাখতে পারেন, তারপরেও তো লাভ করা সম্ভব, তাই না? তারপরে আছে দেখেন কঠিন বর্জ্য, যেটা ওখানে প্রায় 5.5 একর জায়গার মধ্যে কঠিন বর্জ্য ডাম্প করা হচ্ছে। এগুলো রোদে শুকায় ডাস্ট আকারে ছড়াচ্ছে চারিদিকে। আবার বৃষ্টিতে হলে বৃষ্টির পানির মধ্যে নিচের ভূগর্ভস্থ পানিকেও তারা ইয়ে করতেছে, কন্টামিনেট হয়ে যাচ্ছে। এইগুলোকে মানে একটা সঠিক প্ল্যানের মধ্যে রাখার জন্য, যেহেতু এটা শিল্প মন্ত্রণালয়ের আন্ডারে, এরা বিসিক এ করে, আমরা বিসিকের সঙ্গে টাইম টু টাইম বসতেছি এবং এই সমস্যাগুলোর কথা বলা হচ্ছে। এটাও বলা হয়েছে যে ট্যানারিগুলো যদি নিজস্ব ইটিপি থাকে, সেখান থেকে রিফাইন হয়ে যদি সেন্ট্রাল ইটিপি দিয়ে বের হয়ে যায়, তাহলে কিন্তু অনেক কম পরিমাণে ডিসচার্জটা কন্ট্রোল করা যায়, সেটাও নজরে আনা হচ্ছে। তারপরে এই যে সেন্ট্রাল ইটিপির কার্যক্ষমতা বাড়ানোর জন্য ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। তারপরে ক্রোমিয়াম, যেটা হেভি মেটাল হিসেবে ডিসচার্জ হচ্ছে, সেটাকে রিকভার করার জন্য আলাদা প্ল্যান্ট করা হচ্ছে। সব কিছুই গভর্নমেন্ট করতেছে, ইম্পোজ করতেছে, কিন্তু এটা আস্তে আস্তে, যেহেতু এটা সম্ভাবনায় শিল্প, এমন করা যাবে না যে প্রথম দিনেই সব কিছু বন্ধ টন্ধ করে করা যাবে না। আস্তে আস্তে মালিক পক্ষকেও বুঝাইতে হবে যে আপনারা পরিবেশ সংরক্ষণে আগায় আসেন, এবং পরিবেশ অধিদপ্তর এই কাজটা মাঝে মাঝে করে, যে সচেতনতা বাড়ানোর জন্য মাল্টি পার্টি যে মিটিংটা হয় সেটাও করা হচ্ছে। তো এখন টেকনোলজিক্যাল যে উন্নতিগুলো হচ্ছে, যে বিভিন্ন কেমিক্যালগুলো কিভাবে এদের ক্ষতির প্রভাবটা কমায় আনা যায়, এটা কিন্তু আমরা প্ল্যান করতেছি আবারও ইন্টারমিনিস্ট্রিয়াল মিটিং করে আমরা আমাদের ভবিষ্যতে যে আইনগুলো করতেছে এগুলো ইনকর্পোরেট করা হবে, এবং আপনাদেরকে অবশ্যই ডাকা হবে, আপনাদের মতামত নেওয়া হবে, নিয়ে একটা যুগোপযোগী আইন আমরা তৈরি করব, যেন এই বাংলাদেশটা সবার জন্য বসবাস উপযোগী হয়। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। অনেক কিছু জানা গেল আপনাদের কাছ থেকে। আর এই একটি শিল্প, যে শিল্প আমাদের বিশাল একটি সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশা রাখি আমরা, এই নানা আলোচনার মাধ্যমে যে ধরনের সমস্যা এবং সমাধানের ব্যাপারে আমরা জানতে পারলাম, তাতে আশা করি
যে হয়তো এই গার্মেন্টস সেক্টরের মতো একসময় আবারও সেই পুরনো গৌরব ফিরে পাবে চামড়া শিল্প। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা থেকে আমরা চামড়া শিল্পের পরিবেশগত চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং সমাধানের জন্য গৃহীত উদ্যোগ সম্পর্কে মূল্যবান কিছু দিক নির্দেশনা পেয়েছি। এই শিল্পের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকার, উদ্যোক্তা, কর্মী এবং পরিবেশবিদ সকলের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের অতিথিবৃন্দ যে মতামত এবং পরামর্শ দিয়েছেন তা বাস্তবায়িত হলে চামড়া শিল্পের পরিবেশগত সংকট মোকাবিলা করা এবং আন্তর্জাতিক বাজারে আমাদের অবস্থান আরও শক্তিশালী করা সম্ভব হবে। আমরা আশা করছি এই আলোচনা চামড়া শিল্প ও পরিবেশের মধ্যে ভারসাম্য রক্ষায় নতুন দিক উন্মোচন করবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান।